দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা লিভ টু আপিল শুনানির চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হবে। আজ এবং আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি থাকলেও সকাল 10টায় শুরু হবে আপিল বিভাগের কার্যক্রম। শুনানিকে হাইকোর্টের পুরো রায় বাতিল চাওয়া হবে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। গতকাল আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন তারা 5 ভাগ অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা চান এবং বাকি নিয়োগ হবে মেধার ভিত্তিতে। কোটার বিষয় ছাড়াও আরও 7টি দাবি তারা জানিয়েছেন। এদিকে আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে উচ্চ আদালত ও আশপাশে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। দর্শক, এই মুহূর্তে কোটা সংস্কারে আপিল বিভাগের সিদ্ধান্তের বিষয়ে জানবো সহকর্মী খান আলামিন কাছে। সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা থাকবে কি থাকবে না সে বিষয়টি হয়তো আজকেই জানা যেতে পারে, আর সেজন্য সবার দৃষ্টি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকে। কিছুক্ষণের মধ্যেই আপিল বিভাগ বসবেন, এই বিষয়ে শুনানি আছে, শুনানি করে হয়তো কোনো একটি চূড়ান্ত রায় দিতে পারেন। এর প্রেক্ষিতে আমরা দেখছি যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং পুলিশ। সব আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন প্রত্যেকেই এখানে মোতায়েন রয়েছেন। একটি প্রবেশ পথ দিয়েই যারা আজকে মামলার সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের যে মাজার গেট রয়েছেন সেই মাজার গেট। সেখান দিয়ে প্রত্যেককেই তাদের পরিচয়পত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী কিংবা কর্মকর্তা, কর্মচারী কিংবা অন্য পর্যায়ে রয়েছেন। আর এর বাইরে যারা সাংবাদিক হিসেবে ভেতরে প্রবেশ করছেন তাদেরকে অবশ্যই যে কারফিউ পাস রয়েছে সেই পাস দেখিয়ে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। এমন বাস্তবতার মধ্য দিয়ে কিছুক্ষণের মধ্যে যেই প্রধান বিচারপতির নেতৃত্বে যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ রয়েছে সেখানে শুনানি শুরু হবে। গতকালকে যেটি স্পষ্ট করে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন, তিনি বলেছেন যে তারা যেই সরকার যে পরিপত্রটি জারি করেছিল 2018 সালে কোটা ব্যবস্থা একেবারে বাতিল করে, সেই পরিপত্রটি বাতিল করেছে হাইকোর্ট। তারা আজকে হাইকোর্ট যে পরিপত্রটি বাতিল করে সেটি যেটা আবারও বহাল করা হয় সেই বিষয়টি তারা চাইবেন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা 80% মেধা কোটা এবং 20% অনগ্রসর যেই জাতি রয়েছে তাদের জন্য কোটা ব্যবস্থা রাখার একটি প্রস্তাব আজকে আপিল বিভাগে করবেন এবং আপিল বিভাগ সেই বিষয়গুলো শুনবেন। এবং তারা বলছেন যে হাইকোর্ট যে রায়টি দিয়েছে সেটি আসলে গ্রহণযোগ্য নয়, যার কারণে তারা আপিল বিভাগের কাছে বলবেন যে সেই রায়টি যেন বাতিল করে দেয়া হয় এবং রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলকে যে বিষয়গুলো প্রস্তাব করা হয়েছে যে 80% কোটা এবং মেধা কোটা এবং 20% অনগ্রসরদের জন্য কোটা, সেই বিষয়টি আজকে তুলে ধরবেন আপিল বিভাগের কাছে। আপিল বিভাগ চাইলে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে পারেন কিংবা কোনো একটি নির্দেশনা সরকারকে দিতে পারেন। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, বেশি সময় নয়, হয়তো 10:30টার মধ্যেই আমরা জেনে যাব যে এই বিষয়টি নিয়ে কি হলো। হাইকোর্ট থেকে জানাচ্ছিলেন খান আলামিন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতে ধানমন্ডি সরকারি বাসভবনে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ দুপুর 3টা পর্যন্ত কারফিউ চলবে একটানা। 3টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 5টার পর থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে। কোটা আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, এই সহিংসতার সঙ্গে শিক্ষার্থীদের কোনো সম্পর্ক নেই। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে। সহিংসতাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গতকাল রবিবার ও সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অংশ অনেক করেছে, আমাদের গর্বের স্বপ্নের বিষয়গুলিও তারা হাত দিয়েছে। আমরা সেইগুলি সবগুলোকে মাথায় নিয়েই আমাদের নিরাপত্তা বাহিনী সবাই মিলে আমরা এগুলোকে আবারও
মানে এইগুলোকে নিষ্ক্রিয় করে আবার স্বাভাবিক জীবনযাত্রা ফেরানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই জন্যই আমরা এই কারফিউ আমরা চালিয়ে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানিয়ে যাচ্ছি যে আমরা সকাল 10টা পর্যন্ত যে এই কারফিউ আমরা মানে বলবৎ রেখেছিলাম সেইটা আরও কিছুক্ষণ বাড়িয়ে 3টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। 3টা থেকে 5টা পর্যন্ত শিথিল থাকবে, তারপরে আবারও কারফিউ বলবৎ থাকবে। দর্শক, কারফিউর সর্বশেষ পরিস্থিতি জেনে নেব সহকর্মী শাকিলা করিমের কাছ থেকে। আমি এখন অবস্থান করছি রাজধানীর বিজয় সরণির মোড়ে এবং এখানে কিন্তু আমি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ সেনাবাহিনী সদস্য এবং ঠিক পাশেই কিন্তু এই যে নব থিয়েটারের সামনে কিন্তু প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতিও দেখতে পেয়েছি। এবং আমি একটু আপনাকে দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু সেনাবাহিনী সকাল থেকে ঠিক না, যে গত পরশু দিন রাত 12টা থেকে চলমান যে কারফিউ জারি হয়েছে সেই কারফিউ চলছে এবং সেই কারফিউয়ের কারণে কিন্তু সাধারণ মানুষকে চলাচলের জন্য কিন্তু নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং আপনি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর যে লোকজন তারা কিন্তু সদস্যরা তারা কিন্তু এই যে এখানে অযাচিতভাবে চলাচলের জন্য কিন্তু একজন সিএনজি ড্রাইভারকে কিন্তু তারা এখানে যে ধরনের সাজা দেওয়া দরকার ছোট করে একটি সাজা কিন্তু তারা দিয়ে দিয়েছেন এর মধ্যে। এবং রাস্তার মধ্যে কিন্তু তার কাটার বেড়া দিয়ে রাখা হয়েছে এবং অপ্রয়োজনে যারা বাইরে বের হচ্ছেন তাদেরকে কিন্তু বুঝিয়ে ফেরত পাঠানো হচ্ছে এবং যারা প্রয়োজনে বের হচ্ছেন প্রত্যেককেই কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপর কিন্তু তাদেরকে চলাচল করতে দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু ছাড় পাচ্ছে অ্যাম্বুলেন্স এবং সংবাদ মাধ্যমের গাড়িগুলো। এবং এছাড়া অন্য যেসব গাড়ি আছে সেখানে কোনোটা যদি সন্দেহভাজন মনে হয় সেগুলোকে কিন্তু তল্লাশি করছে। এবং গতকাল কিন্তু বিভিন্ন জায়গায় নানা ধরনের অস্থিতিশীল পরিস্থিতির কথা জানা গেছে এবং দুর্বৃত্তদের হামলার কথাও কিন্তু জানা গেছে। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু কোথাও কোনো অস্থিতিশীলতার কোনো খবর পাওয়া যায়নি, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশই রয়েছে। এবং যেহেতু সারা দেশে এই যে এখন চলছে যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থার কারণে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনীর যে টহল রয়েছে সেই সেনাবাহিনীর টহল কিন্তু চলছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজকে বিকেল 3টা পর্যন্ত কিন্তু এই কারফিউ চলবে এবং 2 ঘন্টার জন্য কারফিউ শিথিল করার কথা রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী এমনটি বলেছেন। এবং এরপর বিকেল 5টার পর থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলবে। তো মিতু, এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সর্বশেষ। এতক্ষণ বিজয় সরণি থেকে কারফিউয়ের অবস্থা জানাচ্ছিলেন শাকিলা করিম। এদিকে সারা দেশে দ্বিতীয় দিনের কারফিউ চলছে। বরিশালে মাঠে কাজ করছে সেনাবাহিনী। রাস্তাঘাটে মানুষের চলাচল কম, বন্ধ আছে বেশিরভাগ দোকানপাট ও যানবাহন চলাচল। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশ মাঠে আছে চট্টগ্রামে, বন্ধ দোকানপাট। মহানগরীতে রিকশা ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। মোড়ে মোড়ে সেনাবাহিনী অবস্থান নিয়েছে সিলেটে। এদিকে স্বাভাবিক রয়েছে খুলনার পরিবেশ। নগরীর প্রধান সড়কগুলো জনশূন্য হলেও অলিগলির দোকানপাট খোলা। বন্ধ বড় যানবাহনের চলাচল। থমথমে অবস্থা রাজশাহী, রংপুর সহ সারা দেশে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তের হামলায় ব্যাপক ক্ষতি হয়েছে মেট্রো রেলের। মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আগুন লাগায় অনেক ক্ষতি হয়েছে স্টেশনের। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে এই স্টেশনগুলো চালু হতে 1 বছর সময় লাগবে। নাশকতাকারীরা স্টেশনে ভাঙচুর ও আগুন দেওয়ার সময় অনেক লুটপাট করেছে। ক্ষয়ক্ষতি খতিয়ে দেখছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমডি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, মেট্রো রেলের সঙ্গে বিদ্যুৎ সংযোগ থাকায় সেখানে ঝুঁকি রয়েছে, তাই সেখানে জনসাধারণকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। দর্শক, কারফিউ জারির পর রাজধানী মিরপুরে মেট্রো রেল স্টেশনের চিত্র জেনে নেব সহকর্মী সাকিবুর রহমানের কাছ থেকে। মিতু, আমরা এখন মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটিতে রয়েছি, যে স্টেশনটিতে দুর্বৃত্তরা হামলা করেছে। আপনাকে যদি একটু সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করি, ভিতরের অবস্থা আরও ভয়াবহ, কিন্তু নিরাপত্তা জড়িত কারণে এই স্টেশনগুলোকে কিন্তু একেবারে বন্ধ করে রাখা হয়েছে। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন যে এই যে গেটটি রয়েছে সেই গেটগুলো ভাঙা হয়েছে। পাশাপাশি মেট্রোর যে বিভিন্ন সাইনবোর্ডগুলো রয়েছিল, কোন দিক দিয়ে মানুষ চলাচল করবে, কোন কোন রুটে মেট্রো রেল চলাচল করবে, সেই সাইনবোর্ডও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। এবং এই যে মেট্রো রেলের ভিতরের চিত্র কিন্তু আরও ভয়াবহ।
কিন্তু নিরাপত্তাজনিত কারণে এই স্টেশনগুলোকে বন্ধ রাখা হয়েছে। আমরা সেই কারণে ভিতরের চিত্রগুলো দেখাতে পারছি না। পরবর্তীতে হয়তো বা আমরা যদি সেই ধরনের কোনো সুযোগ পাই সেই চিত্রগুলো আসলে দেখাতে পারবো। তবে আমরা মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে কাজীপাড়া এবং 10 নম্বরে মেট্রো রেলের ভিতরে যে পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে এই স্টেশনগুলো চালু করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। আমরা একটু দু একজন এলাকাবাসীর সঙ্গে কথা বলবো যারা বিশেষ করে এই মেট্রো সেবাগুলো নিয়ে থাকেন। একটু বলবেন, এই যে মেট্রো সেবা নেন, এই যে দুর্বৃত্তরা হামলা করলো, এই স্টেশনগুলো চালু হতে কমপক্ষে 1 বছর সময় লাগবে তারা বলছেন। সাধারণ মানুষ মেট্রোর ব্যবহারকারী হিসেবে কিভাবে দেখছেন আপনি? এটা তো খুবই খারাপ, এটা দুর্ভাগ্যজনক। আসলে এটা ঠিক না। রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করছে। রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করা মানে জনগণেরই ক্ষতি করা। এখন তো 1 বছর ওই এলাকার যারা জনগণ আসা যাওয়া করতো তাদের খুবই ভোগান্তি হইতে হবে, আবার যানজটের সৃষ্টি হবে নিচে। আসলে যেটি শুনছিলেন যে এলাকাবাসী যারা রয়েছেন, বিশেষ করে যারা মেট্রো ব্যবহার করেন, তারা বলছেন যে আসলে রাষ্ট্রীয় সম্পদের উপর এমন ধরনের হামলা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সুষ্ঠু তদন্ত করে সব কিছু যেন বেরিয়ে আসে এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেটি যেন দ্রুতই স্বাভাবিক হয়, এমনটি তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে মেট্রো স্টেশনের সর্বশেষ। মিতু। এতক্ষণ কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান। সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে চলা সহিংসতা, অগ্নিসংযোগে অনেকটা স্থবির হয়ে পড়েছে অর্থনীতি। চলমান অচল অবস্থায় অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। সবচেয়ে বেশি ভুক্তভোগী নিম্ন আয়ের মানুষ। মহাসড়কে যান চলাচল বন্ধ হয়, বাধাগ্রস্ত হচ্ছে পণ্য পরিবহন। বাজারে বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। দেশের প্রায় সব ধরনের সরকারি চাকরিতে 56% কোটাকে বৈষম্যমূলক মনে করে গত প্রায় 3 সপ্তাহ ধরে আন্দোলন করছে দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজনের প্রাণহানিতে গত বৃহস্পতিবার থেকে সর্বাত্মক অবরোধে নামে আন্দোলনরত শিক্ষার্থীরা। অবরোধের সঙ্গে সরকারের ডাকা কারফিউ কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। এতে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। কাজ নাই, কম নাই, আমরা এক জায়গায় যাওয়া পারি না, এইভাবে না খেয়ে মরবো। সমাধান হয়ে যায় সেটা আমরা চাই। আতঙ্কর জন্য লোকজন বাড়াইতেছে, কম ভয়াবহ, এই কারণে মনে করেন যে যাইতেছে না, আমরাও যাইতে পারতেছি না। ব্যবসাটা খুবই খারাপ, এলা গন্ডগোল মিটলে ব্যবসা করবো। মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ায় বিঘ্ন হচ্ছে পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি। আমাদের মালামাল এক জায়গা থেকে আরেক জায়গা বহন করা বা ডাইং থেকে ফ্যাব্রিক্স নিয়ে আসা, ডাইং এ ফ্যাব্রিক্স পাঠানো, নিটিং ঘর থেকে ডাইং এ যাওয়া, সুতা আনা নেওয়া ইত্যাদি ইন্টারনাল মুভমেন্ট গুলি আমাদের ডিস্টার্ব হচ্ছে বা ব্যাহত হচ্ছে। অপরদিকে আবার রপ্তানি পণ্য আমি যে গন্তব্যে পাঠাবো বা চিটাগাং এ পাঠাবো, ঢাকা এয়ারপোর্ট পাঠাবো, সেটাও কিন্তু আবার বিঘ্নিত হচ্ছে। এদিকে অবরোধের সুযোগ নিয়েছে বাজারের ব্যবসায়ীরা। বেড়ে গেছে বেশ কিছু পণ্যের দাম। কাঁচামরিচ বেচছি 100 টাকা, 120 টাকা, এখন 200 টাকা, 220 টাকা। করলা বেচছি 80 টাকা, 90 টাকা কেজি, এখন 160 টাকা কেজি করলা। চলমান সহিংস পরিস্থিতিতে অর্থনীতির ক্ষতি হচ্ছে প্রায় 6,000 কোটি টাকা। আমদানি রপ্তানি এবং স্বাভাবিক যে উৎপাদন ব্যবস্থা সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার কারণে প্রতিদিন প্রায় 6,000 কোটি টাকার একটা ক্ষতি হচ্ছে অর্থনীতিতে। এবং এটা যদি চলতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষতির পরিমাণটা কিন্তু বাড়তে থাকবে, এবং এটা যদি কন্টিনিউ করে তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি হয়তো আরো খারাপ হবে এবং জিনিসপত্রের দাম আরো এক দফা বেড়ে যেতে পারে। কেবল শিক্ষার্থী ও সরকারের যৌথ আলোচনার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন তারা। দেশের ইনভেস্টর বৃদ্ধির স্বার্থে এবং আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যেন ঠিকভাবে চলে সেটার স্বার্থে আমাদের আসলে এই যে পুরো আন্দোলনের একটা শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। সেলিম মালিক, RTV, ঢাকা। গেল বছরের মতো প্রকট না হলেও চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছে মানুষ। এডিসের প্রজননের মূল মৌসুম চলতি জুলাই মাসে শুরু হয়ে চলবে সেপ্টেম্বর পর্যন্ত। এ ব্যাপারে সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। গেল বছরের বিপর্যয় মাথায় রেখে এখনই মশা নিধন কার্যক্রমে জোর দেওয়া উচিত বলে মত বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রামের হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। তারপরও মশা নিধনে নগরী উপজেলায় ছিটানো হচ্ছে না ঔষধ, নেই এডিসের প্রজনন ক্ষেত্র ধ্বংসের কোনো কার্যক্রম। অথচ গেল বছর ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু দেখেছেন চট্টগ্রামবাসী, যা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। চলতি বছর এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার বাড়লেও সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জন্য নেওয়া হয়নি পর্যাপ্ত ব্যবস্থা। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে
এগুলো কোনো কার্যকারিতা নাই। খালের সাথে যেগুলো আমাদের অ্যাটাচমেন্ট এর মধ্যে কোনো প্রকার আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি না। বৃষ্টির আগ পর্যন্ত এখানে ময়লা আবর্জনা সবসময় পরিষ্কার রাখতে হবে। এখন ডেঙ্গুর বড় মৌসুম, কর্পোরেশনকে দেখি নাই যে ওষুধ ছিটিয়ে। চলতি মাসের শেষ দিকে আক্রান্তের হার বাড়তে পারে, কারণ এডিস মশার প্রজননের মূল মৌসুম এখনই। গতবারের চাইতে কম্পারেটিভলি এখনো পর্যন্ত কম আছে, কিন্তু এখনো পর্যন্ত যেহেতু ডেঙ্গুর সিজন আমাদের সেপ্টেম্বর পর্যন্ত, এরপর থেকে ইউজুয়ালি ডেঙ্গু কমে যায়। সুতরাং আমরা এখন এই সেপ্টেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর জন্য যথেষ্ট সতর্কবাণী আমরা যেটা দিয়েছিলাম, সরকার আমাদেরকে যেটার জন্য সতর্ক করেছে। সমন্বয়ের অভাবে মশা নিধন কার্যক্রম ব্যাহত হওয়ার কথা বলছে সিটি কর্পোরেশন। কিছু অসঙ্গতি আছে, এটা মিথ্যা নয়। কোনো জায়গায় তদারকির অভাবে হয়তো আমরা সারা বছর ধরে মশা নিধন কার্যক্রম চালিয়ে থাকি। এডিস মশা নিয়ন্ত্রণে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যকর উদ্যোগ দেখতে চান নগরবাসী। নাদিরা সুলতানা, RTV। দেশের গণ্ডি পেরিয়ে শরীয়তপুরের মৃৎশিল্পের ঐতিহ্য ও সুনাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। প্রায় 40 বছর ধরে জেলায় উৎপাদিত মাটির পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি সহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। বছরে কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসছে এই শিল্পের হাত ধরে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে শিল্পটি আরও অনেক দূরে এগিয়ে যাবে। শরীয়তপুর সংবাদদাতা আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। শক্ত মাটিতে পানি ঢেলে পায়ের সাহায্যে নরম করে হাতের নিপুণ ছোঁয়ায় শিল্পে পরিণত করেন মৃৎ কারিগররা। স্বাধীনতার পর থেকে বংশ পরম্পরায় মাটির জিনিস তৈরি করে নিজেদের ভাগ্যের চাকা ঘোরাচ্ছেন কুমার এবং পাল বংশের শিল্পীরা। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রাম ছাড়াও বাইরের অনেক শ্রমিক এ পেশায় নিয়োজিত। মাটি দিয়ে তৈরি বাহারি দৃষ্টিনন্দন পণ্য দেশে বিক্রির পাশাপাশি এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। আমাদের এই মালগুলা অনেক বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে, মানে ইউরোপে যাচ্ছে, আপনি লন্ডন যাচ্ছে, আমেরিকা যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে। ওইটা বিদেশের জন্য বাজারজাত করা হয়। তো এটার মাধ্যমে আমাদের এই পালপাড়ার তথা আশেপাশের এলাকাতে খুব প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে এটার মাধ্যমে। কালের বিবর্তনে টিকে থাকার লড়াইয়ে সিলভার, সিরামিক, মেলামাইন আর প্লাস্টিকের সঙ্গে প্রতিযোগিতায় সগৌরবে টিকে আছে মাটির তৈজসপত্র। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও ব্যাপক সুনাম কুড়িয়েছে শিল্পটি। মালের অর্ডারপত্র কম, বেচাকেনি কম, আমাদের একটু ব্যবসা বাণিজ্য খারাপ। তাই এই মৃৎশিল্পকে টিকায় রাখার জন্য আমাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। বাসায় বিয়ে করে রান্না বান্না, বাড়ির কাজ টাজ করে সবাই টুকটাক করে ভালোই কাজ করে। আমাদের অনেক রকম ডিজাইন করি, এটি করে আমাদের সংসার চলে ভালোই, মোটামুটি আল্লাহ দিলে ভালোই চলে যেতেছে। আমার আশেপাশে অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনার পাশাপাশি নিজেদের হাত খরচ চালানোর জন্য এই কাজটা করে থাকে। পাশাপাশি আমাদের প্রায় প্রাচীন ঐতিহ্যটাও বহাল রইল। মৃৎশিল্প বাঁচিয়ে রাখতে ও এর প্রসার বাড়াতে সার্বিক সহযোগিতার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনার ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করছি। পাশাপাশি আমরা এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য আমরা কাজ করছি। আশা করি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি প্রাপ্তির পর স্থানীয় যে শিল্পটা আছে, আমাদের মৃৎশিল্প যেটা আছে, সেটা আসলে দেশব্যাপী পরিচিতি লাভ করবে এবং আমাদের কারিগররা তাদের পণ্য বিভিন্ন জায়গায় রপ্তানি করতে সক্ষম হবে। সরকারি বেসরকারি সহযোগিতা পেলে বিশ্ববাজারে ঐতিহ্যবাহী মৃৎশিল্পের বিপ্লব ঘটানো সম্ভব। নুসরাত জাহান সিনথি, RTV। আন্তর্জাতিক সংবাদ। নির্বাচন যত এগিয়ে আসছে নিজ দলে ততই সমর্থন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অসংখ্য ডেমোক্র্যাট নেতা। নির্বাচন থেকে বাইডেন সরে দাঁড়াক, এটাই তাদের চাওয়া। এ তালিকায় এবার যুক্ত হলেন প্রভাবশালী দুই সিনেটর শের ব্রাউন ও মার্জিন হাইনেক। বিবৃতিতে তারা জানিয়েছেন, দুর্বল অবস্থানের কারণে বাইডেনের প্রতি আস্থা কমছে ভোটারদের। এ নিয়ে 30 ডেমোক্র্যাট নেতা এ দাবি করলেন। অন্যদিকে মিশিগানের রানিং মেট জেডি ভ্যান্সকে সাথে নিয়ে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাযজ্ঞ চলছেই। গাজা উপত্যকায় স্থানীয় সময় শনিবার ভোর থেকে চালানো হামলায় নিহত হয়েছে অন্তত 37 ফিলিস্তিনি। এছাড়া উত্তর গাজায় ইসরায়েলি বর্বরতায় শিকার হয়ে নিহত হয়েছেন ফিলিস্তিনি এক সাংবাদিক ও তার পরিবার। গাজার মিডিয়া অফিস বলছে, গেল অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন 161 সাংবাদিক এবং গণমাধ্যম কর্মী। এদিকে গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তি ও নির্বাচনের দাবিতে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলের রাজধানী তেল আবিবে চলছে বিক্ষোভ। সকালের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।